নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 24শে জুলাই বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছে শেখ হাসিনা সরকার। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থা, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক। বাজেটে কোনো রাজ্যকেই অবহেলা করা হয়নি বলে বিরোধীদের বিক্ষোভের মাঝে সাফাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। গুজরাটে হুড়মুড়িয়ে একটা 3তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 3 জনের, জখম আরও 5 জন। নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাইলট প্রাণে বেঁচেছেন বটে, কিন্তু বাকি 18 জন যাত্রীর সকলেরই মৃত্যু হয়েছে। বাংলাদেশে কারফিউ আরও শিথিল, খুলছে অফিস বাজার। কোটা আন্দোলন ঘিরে এ পর্যন্ত যা যা ঘটেছে সংক্ষেপে জেনে নিন। লেবাননের হিজবুল্লাহ এবং বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের মধ্যে কি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যেতে পারে? পরিস্থিতি কি বলছে জেনে নিন। বাংলাদেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও পর্যন্ত বন্ধ রয়েছে ফেসবুক। তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন গেইমি, এই কারণে তাইওয়ানের স্কুল, স্টক মার্কেট বন্ধ এবং ছুটি ঘোষণা করা হয়েছে। যুদ্ধাপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্দি করা উচিত বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছে শেখ হাসিনার সরকার। এমনকি ভারত সরকারকেও বিষয়টা জানানো হয়েছে বলে দাবি তাদের। বাংলাদেশ সরকারের দাবি, মমতার কথায় বিভ্রান্তি তৈরি হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি এও জানান যে এই ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে। রবিবার ধর্মতলায় 21শে জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এই বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটা স্বতন্ত্র দেশ। এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেছেন তিনি। সেই মন্তব্যের পরেই বিরোধীরা সুর চড়াতে শুরু করে। বিজেপির দাবি, মমতার কোনো এখতিয়ার নেই এমন কথা বলার। সোমবার বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছিলেন, অনুপ্রবেশকে বৈধতা দিতে চাইছেন মমতা। এই ধরনের বিষয়গুলো নিয়ে পদক্ষেপের সম্পূর্ণ এখতিয়ার শুধু ভারত সরকারের রয়েছে। এই প্রসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর উল্লেখও করেছিলেন রবিশঙ্কর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, বিজেপি মুখ্যমন্ত্রীর কথা বিকৃত করে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। তিনি মানবিকতার খাতিরে রাষ্ট্রপুঞ্জের নিয়মের কথা উল্লেখ করেছিলেন। অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে মমতার মন্তব্যের রিপোর্ট তলব করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার তাঁর দপ্তরের মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটির একটা পোস্টে এই কথা জানানো হয়েছিল। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বাংলাদেশ সরকার মমতার কথায় আপত্তি জানালো। বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থা, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক। নারী নির্যাতন ইস্যুতে বুধবার সকাল থেকে উত্তাল বিধানসভা। এরই মধ্যে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম তখন পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়।
এদিন বিধানসভার অধিবেশন শুরু হতে নারী নির্যাতন এবং রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই আবেদনে সায় দেন বিজেপির বাকি বিধায়করাও। শুভেন্দুর কথার পাল্টা বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, নারী নির্যাতন ঘটনা ঘটলে সবার আগে বাংলা প্রশাসনই ব্যবস্থা নেয়। ক্রিমিনাল জাস্টিস কেড়ে নেওয়ার চেষ্টা চলছে রাজ্যের হাত থেকে। উত্তাল হয়ে ওঠে বিধানসভার অন্দর। বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। তখনই পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় শারীরিক হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বাজেটে কোনো রাজ্যকেই অবহেলা করা হয়নি বলে বিরোধীদের বিক্ষোভের মাঝে সাফাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে তোপ দাগতে দেখা গিয়েছিল বিরোধীদের। এরপর বুধবার সকালে সংসদের বাইরে একযোগে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতারা। তার জবাবেই রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করেন যে কোনো রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে। তিনি বলেন, বিরোধীরা দেশের নাগরিকদের বিভ্রান্ত করতে চাইছে। তার ভাষণের পরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। গুজরাটে হুড়মুড়িয়ে একটা 3তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 3 জনের, জখম আরও 5 জন। জানা গিয়েছে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা সহ তার 2 নাতনির। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে ঘটনাটা ঘটেছে দ্বারকার জামখাম্বালিয়া এলাকায়। সূত্রের খবর, এলাকার ওই 3তলা বাড়িটার রক্ষণাবেক্ষণ সেভাবে ছিল না। বেশ কিছুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল সেটা। গতকাল মঙ্গলবার থেকে সৌরাষ্ট্র অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়। মনে করা হচ্ছে প্রবল বৃষ্টির ফলেই ধসে পড়ে বাড়িটার একাংশ। সেই সময় ওই বাড়িতে ছিলেন এক বৃদ্ধা এবং তার 2 নাতনি। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফের দল। শুরু হয় উদ্ধার কাজ। এরপর কয়েক ঘন্টা ধরে উদ্ধার কাজ চালানোর পর 3 জনের দেহ উদ্ধার হয়। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন কেশরীবেন কাঞ্জারিয়া 65 বছর বয়স, প্রীতিবেন কাঞ্জারিয়া 15 বছর বয়স এবং পায়েলবেন কাঞ্জারিয়া 18 বছর বয়স। এছাড়াও ওই বাড়িতে ছিলেন আরও 5 জন। ধ্বংসস্তূপে তারাও আটকে পড়েছিলেন। জখম অবস্থায় তাদেরও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। পাইলট প্রাণে বেঁচেছেন বটে, কিন্তু বাকি 18 জন যাত্রীর সকলেরই মৃত্যু হয়েছে। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানটা। তাতে মোট 19 জন ছিলেন। বুধবার দুর্ঘটনার 2 ঘন্টা পর নেপাল সরকারের তরফে জানানো হয়েছে বিমানের 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র প্রাণে বেঁচে আছেন বিমানের পাইলট মনীষ সাক্ষ্য। বর্তমানে সিনামঙ্গলের একটা বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন, যদিও পাইলটের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল 11টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে সৌর্য এয়ারলাইন্সের বিমানটা। 19 জনকে নিয়ে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটা। টেক অফের পরেই বিমানটা একবার ঘুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপরেই তাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন বিমানবন্দরের কর্মী, নিরাপত্তারক্ষীরা, পুলিশ এবং দমকল। প্রাথমিকভাবে জানা গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটা দুর্ঘটনার কবলে পড়েছে। উদ্ধার কাজ প্রায় শেষ। দুর্ঘটনার পর বিমান পরিষেবা বন্ধ রয়েছে। বাংলাদেশে কারফিউ আরও শিথিল, খুলছে অফিস বাজার। কোটা আন্দোলন ঘিরে এ পর্যন্ত যা যা ঘটেছে, কোটা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার থেকে সারা বাংলাদেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে সংঘাতের রূপ নেয়। গত 1 সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে 150-রও বেশি মানুষ, গ্রেপ্তার হয়েছে সহস্রাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, পরে কারফিউ জারি করে সেনাবাহিনীকে মাঠে নামায়। শিক্ষার্থীদের দাবির মুখে সরকার হাইকোর্টের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটার সিস্টেমের ব্যাপারে একটা নির্দেশনা দেয় সরকারকে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। গত শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও আজ বুধবার 24শে জুলাই থেকে খুলছে অফিস আদালত, তবে তার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। টানা 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার আবার সীমিত আকারে চালু হয়েছে ইন্টারনেট। সবশেষ 4 দফা দাবি জানিয়ে
জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুক্রবার মধ্যরাতে বাংলাদেশে যে কারফিউ জারি করা হয়েছিল তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই সময় সেনা মোতায়েন থাকবে। সংঘাত এবং সহিংসতার কারণে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত দুদিনের অভিযানে সহস্রাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন। কারফিউয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার জনগণকে চরম বিপদ এবং দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করেছে কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি এবং জামাত সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে। লেবাননের হিজবুল্লাহ এবং বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের মধ্যে কি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যেতে পারে? পরিস্থিতি কি বলছে জেনে নিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রায় 10 মাস হতে চলল। গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে আর একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যা ওই অঞ্চল এবং আশপাশের দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 9 মাস ধরে আন্তঃসীমান্তে গোলা বিনিময় হচ্ছে। এই সংঘাত আরও তীব্র হয়ে সর্বাত্মক যুদ্ধের রূপ নিলে তা গাজার বিপর্যয়কেও ছাড়িয়ে যেতে পারে। সংঘাতে অংশ নিতে পারে ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়ারাও। উত্তাপ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। যুদ্ধ বাঁধলে তাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। সরাসরি হস্তক্ষেপ করতে পারে ইরানও। মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধ কল্পনার চেয়েও মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বাংলাদেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও পর্যন্ত বন্ধ রয়েছে ফেসবুক। গতকাল মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এদিকে বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাবেন বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক। তিনি বলেছেন, আমরা সব লাইন চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন। তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন গেইমি। এই কারণে তাইওয়ানে স্কুল, স্টক মার্কেট বন্ধ এবং ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ট্রেন এবং ফেরি সার্ভিসও বন্ধ এবং 250-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী তাইপেতে দোকানপাট এবং সরকারি অফিসসমূহ বন্ধ রয়েছে। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি এবং প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে। টাইফুন গেইমি স্থানীয় সময় রাত 10টার দিকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট লাই চিং-তে সকালে জরুরি ব্রিফিংকালে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। যুদ্ধাপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্দী করা উচিত বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব। মঙ্গলবার 23শে জুলাই নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণের নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। রাশিদা তালিব বলেছেন, নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক যে উভয় দলের নেতারা তাকে কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাকে তো গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো উচিত। এদিকে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বেঞ্জামিন নেতানিয়াহু। সেজন্য তিনি সোমবার গভীর রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।